আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যা হয়তোবা আপাতত দৃষ্টিতে একটি সাধারণ কোনো রাজনৈতিক খবর আপনার কাছে মনে হতে পারে। কিন্তু রাজনীতির অন্তর্মহলে একটু ভালো করে কান পাতলে আপনি অবশ্যই শুনতে পাবেন অন্য এক ধরনের সুরগুল। ভাবুন তো একবার, মাঝ দরিয়ায় একটা বিশাল জাহাজ তরতর করে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করেই জাহাজের ক্যাপ্টেন তার প্রধান নাবিকদের সরিয়ে দিলেন এবং তার জায়গায় নতুন নাবিকদের হাতে জাহাজের হাল তুলে দিলেন। প্রশ্ন হচ্ছে, কেন? আবহাওয়া তো আসলে শান্ত মনে হচ্ছে, নাকি ক্যাপ্টেনের রাডারে এমন কোনো ভয়াবহ ঘূর্ণিঝড়ের সংকেত ধরা পড়েছে যা সাধারণ যাত্রীরা টেরই পাচ্ছেন না? হ্যাঁ দর্শক, ঠিক ধরেছেন। আমি বর্তমান সরকারের মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভার এই নজিরবিহীন যে রদবদল হলো, সেই রদবদলের কথাই বলছি। আজ আমরা এই রদবদলের নেপথ্যের এমন কিছু সমীকরণ মেলাবো, যা হয়তো আপনি এখন পর্যন্ত সেভাবে ভেবে দেখেননি। চলুন একটু গভীরে প্রবেশ করে জানার চেষ্টা করি আসলে কি ঘটছে। দর্শক, রাষ্ট্রবিজ্ঞানে একটা সাধারণ সূত্র আছে। সেটা হচ্ছে, একটি সরকার কখন তার মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আনে। খুব কি প্রয়োজন পড়ে ক্ষমতায় বসার মাত্র 6 মাসের মধ্যে এমন ভুল পাল্টে ফেলা? ইতিহাস ঘাটলে দেখবেন, কোন সরকার শখ করে বা বিলাসিতা করে মন্ত্রিসভা ভাঙে না বা গড়ে না। যখন রাষ্ট্র পরিচালনায় পদে পদে বিতর্ক তৈরি হয়, যখন অভ্যন্তরীণ নানা জটিলতাগুলো পাহাড় সম হতে থাকে, এবং সবচেয়ে বড় কথা, যখন সামনে কোনো বিশাল রাজনৈতিক বা রাষ্ট্রীয় সংকটের কালো মেঘ ঘনীভূত হতে থাকে, ঠিক তখনই কিন্তু সরকার নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে এই ঢাল তলোয়ার পরিবর্তনের খেলায় মেতে ওঠে। দর্শক, অনেকেই হয়তো ভাবছেন সংকটগুলো বুঝি কেবল দেশের ভেতরে, কিন্তু না। একটু ভালো করে তলিয়ে দেখলে বুঝবেন, বর্তমান যুগে কোনো দেশের রাজনীতি কেবল তার নিজস্ব ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকে না। সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক এবং কূটনৈতিক যে সংকটগুলো, সেই সংকটগুলোর দিকে একটু ভালো করে নজর দিন। বিশ্ব রাজনীতির মেরুকরণ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক এক ধরনের অদৃশ্য টানাপোড়েন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ, কিংবা পশ্চিমা বিশ্বের নানা রকম শর্তের বেড়াজাল, সব মিলিয়ে এক অদ্ভুত কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে সময়টা। পত্রপত্রিকার পাতা উল্টালেই কিন্তু আপনি দেখবেন, বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আমাদের এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব কিন্তু তৈরি হচ্ছে। সরকার কি তবে এই আন্তর্জাতিক এবং কূটনৈতিক অঙ্গনের ভয়াবহ কোনো বিপদ সংকেত আগাম আঁচ করতে পেরেছে? সম্ভবত হ্যাঁ। আর সেই আসন্ন সংকট থেকে পরিত্রাণের জন্যই হয়তো এই নতুন ফরম্যাট সাজানোর আপ্রাণ চেষ্টা। দেখুন সুপ্রিয় দর্শক, এই যে কূটনৈতিক টানাপোড়েন, এই কূটনৈতিক টানাপোড়েনের বিষয়টা কিন্তু মন্ত্রিসভার এই রদবদলের সাথে দারুণভাবে মিলে যায়। খেয়াল করে দেখুন, যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা, সেই সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। গত 6 মাসে তার কূটনৈতিক জ্ঞান নিয়ে, তার বড় বড় কথা নিয়ে খুব সরকারের ভেতরে এবং সরকারের বাইরে তুমুল সমালোচনা হয়েছে। অনেকেই নিশ্চিত ছিলেন তাকে হয়তো এবার এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু রাজনীতির কি অদ্ভুত খেলা দেখুন, তাকে সরিয়ে দেয়া হলো ঠিকই, কিন্তু তাকে সরাসরি মন্ত্রণালয়ে নিয়ে এসে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন জাগতে পারে, কেন? এর পিছনে কি আন্তর্জাতিক কোনো মহলের বড় চাপ রয়েছে, নাকি নিজেদের কূটনৈতিক যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে এটি সরকারের কোনো নতুন চাল? শামা ওবায়দও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, তাহলে তাকে কোথায় দেওয়া হবে? ডক্টর খলিলকে কি তবে সরিয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো কিন্তু ধোঁয়াশায় ঘেরা আছে। কিন্তু এই ধোঁয়াশার ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের কোনো বড় কূটনৈতিক সংকটের আগাম পূর্বাভাস। দর্শক, মুদ্রার কিন্তু আরেকটি পিঠও আছে। আর সেই পিঠের গল্পটা বড্ড করুণ এবং সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ। একটি সরকার শুধু বিদেশি শক্তি দিয়ে আসলে টিকে থাকে না, তার মূল শক্তি হলো জনগণ। কিন্তু বর্তমান সময়ে একটু বাজারের দিকে তাকিয়ে দেখুন,
বিদ্যুৎ, জ্বালানি, তেল, গ্যাস সবকিছুর দাম হু হু করে বাড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বলা চলে বাইরে চলে যাচ্ছে। যে মানুষগুলো বুক ভরা আশা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিল, সেই মানুষগুলোর দীর্ঘশ্বাস এখন ভারী করে তুলেছে আকাশ বাতাস। সরকার কিন্তু এতটা বোকা নয়। তারা খুব ভালো করেই জানে জনগণের উপর থেকে এই যে পূর্ণ আস্থা হারিয়ে যাচ্ছে, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ভবিষ্যতে। দিন শেষে জনগণই কিন্তু সব। তাদের মন জয় করতে পারলে রক্ষা, আর না পারলে পতনের অশনি সংকেত বাঁচতে খুব একটা বেশি সময়ও কিন্তু লাগে না। আর ঠিক এই জায়গাটিতেই সরকার কিন্তু এক ধরনের ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। তারা এমন কিছু মুখ মন্ত্রিসভায় নিয়ে এসেছে যারা হয়তো জনগণের সেন্টিমেন্ট নিয়ে কাজ করতে পারবে। দেখুন, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। পার্থর মতো একজন জ্ঞানী বা তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নেতাকে সামনে এনে সরকার হয়তো নিজেদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি উদ্ধারের একটা শেষ চেষ্টা করছে। আবার দেখুন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান এবং পরিচ্ছন্ন রাজনীতিক ডক্টর আব্দুল মঈন খানকে পূর্ণমন্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে বা পূর্ণমন্ত্রী করা হয়েছে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় তাকে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। এটি নিঃসন্দেহে তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা বলে কিন্তু আমি মনে করি। একইভাবে এম রশিদুজ্জামান মিল্লাতকেও কিন্তু পূর্ণমন্ত্রী করা হয়েছে, কারণ দলের ভেতরে তার শক্ত অবস্থান রয়েছে। এই যে জনগণের খুব প্রশমিত করার চেষ্টা, এটাই কিন্তু আসলে প্রমাণ করে সরকার বর্তমান সময়ে কতটা এবং কি পরিমাণ চাপের মধ্যে আছে। কিন্তু দর্শক, সবচেয়ে বড় চমক বা টুইস্ট হলো এই রদবদলের একটি বিশেষ ঘটনা, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে। একটু ভাবুন তো, একজন পূর্ণ মন্ত্রীকে পদের অবনতি ঘটিয়ে উপদেষ্টা করা। এর আগে দুর্নীতির দায়ে সুরঞ্জিত সেন গুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করার নজির কিন্তু আমরা দেখেছিলাম আওয়ামী লীগ আমলে। কিন্তু পূর্ণ মন্ত্রী থেকে উপদেষ্টা, এমন ঘটনা সত্যিই কিন্তু বিরল। জহিরুদ্দিন স্বপন গত 6 মাসে কোনো বড় বিতর্কের জন্ম দেননি। দায়িত্ব মোটামুটি বলা চলে ঠিকঠাক পালন করেছিলেন। তাহলে কেন আসলে এই কোপ? বলা হচ্ছে তিনি একসময় সংস্কারপন্থী ছিলেন, আর সেই পুরনো ক্ষোভ থেকেই কি তাকে সরানো হলো? যদি তাই হয়, তবে বলতে হয় সরকার এক চরম আত্মঘাতী পথে হাঁটছে। একসময় আওয়ামী লীগেও তুফায়েল আহমেদ বা আমির হোসেন আমুর মতো যে সকল বর্ষিয়ান নেতারা ছিলেন, সে সকল নেতাদের সরিয়ে রাখা হয়েছিল, যার মাসুল দলটিকে অনেকভাবে কিন্তু দিতে হয়েছে। আর যদি একই ভুল বর্তমান সরকার করে, তবে তার পরিণতিও কিন্তু খুব একটা সুখকর হবে বলে আসলে মনে হচ্ছে না। সবশেষে যে পয়েন্টটি না বললেই নয়, যা হয়তো রাজনীতির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, আওয়ামী লীগ। হ্যাঁ, তারা কিন্তু এখন ক্ষমতার বাইরে, মাঠের বাইরে নিষিদ্ধ। কিন্তু তারা কি আদৌ নিশ্চুপ? একদমই নয়। তারা অত্যন্ত সুকৌশলে অপেক্ষা করছে। রাজনীতির একটি অলিখিত নিয়ম হলো ক্ষমতায় থাকা দলের ভুলগুলোই বিরোধী দলের সবচেয়ে বড় মূলধন বা পুঁজি। জনগণের এই যে সীমাহীন ভোগান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ গ্যাসের সংকট, এই বিষয়গুলো সাধারণ মানুষের মনে যে ক্ষোভের জন্ম দিচ্ছে ধীরে ধীরে, আওয়ামী লীগ কিন্তু খুব সতর্পণে এবং সাবধানে সেই ক্ষোভটিকে জনমতে রূপান্তরিত করার অপেক্ষায় আছে এবং তারা সেভাবেই কাজ করছে। আর এই পুরো সমীকরণের সাথে একসাথে গাঁথা রয়েছে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি। ভাববেন না এটি নিচেও কি কোনো গুঞ্জন? রাজনীতিতে বাতাস আসলে এমনি এমনি বয় না। বর্তমান সরকারের এই টালমাটাল অবস্থা, অভ্যন্তরীণ কুন্দল আর আন্তর্জাতিক চাপের সুযোগে ডিসেম্বরে যদি সত্যি সত্যি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে যান, তবে রাজনীতির মাঠ যে কত দ্রুত পাল্টে যাবে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারছেন না। সরকার এই অশনি সংকেতটি কিন্তু খুব
খুব ভালোভাবেই টের পাচ্ছে। তাই আমি মনে করি এবং সব মিলিয়ে যদি বলি, এই মন্ত্রিসভার রদবদল কোনো রুটিন ওয়ার্ক নয় বা স্বাভাবিক ঘটনা নয়। এটি হলো নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার এক মরিয়া চেষ্টা। বড় কোনো অঘটন থেকে, বড় কোনো পতন থেকে নিজেদের বাঁচানোর একটা শেষ ঢাল। সরকার কিন্তু জানে তাদের সামনে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। একটু যদি এদিক ওদিক হয় তাহলেই মাঠের বাইরে অপেক্ষায় থাকা শক্তি প্রবল বেগে আঘাত হানবে। আর জনগণ, তারা তো সব সময়ই ইতিহাসের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে শক্তিশালী বিচারক। দেখা যাক নতুন এই ফরমেশন নিয়ে সরকার সেই বিচারকদের সন্তুষ্ট করতে পারে কিনা, নাকি এই নজিরবিহীন রদবদলই হয়ে উঠবে তাদের বিদায় ঘন্টার প্রথম সুর। আমরা অপেক্ষা থাকলাম। আপনারাও চোখ রাখুন রাজনীতির এই রঙ্গমঞ্চে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।